ওকে, ধন্যবাদ। ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন, আপনাদের যদি প্রয়োজন ছাড়া ভিডিওগুলো অফ করে রাখেন, দরকার হলে আপনার এক করেন, ভিডিও প্রয়োজন নেই। হ্যাঁ, ভিডিওগুলো অফ রাখেন। আর মাইক্রোফোনটা প্রয়োজন হলে যদি কথা বলতে চান সেক্ষেত্রে হচ্ছে অন রাখবেন আর কি। তো আমরা যে আজকে ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং নিয়ে কথা বলবো। এই চ্যাপ্টারটা মূলত কি, এই চ্যাপ্টারটা হচ্ছে যে এমসিকিউ লিখিতর জন্য ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে হচ্ছে এমসিকিউ প্রশ্ন হয় এবং লিখিততে প্রশ্ন হয়। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে যে আপনার ভাইবার জন্য। ভাইভাতে প্রচুর প্রশ্ন হয় এই চ্যাপ্টার থেকে। অর্থাৎ ইন্ট্রোডাকশন অফ অ্যাকাউন্টিং এখানে থিওরিটিক্যাল পার্ট, থিওরিটিক্যাল একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে এমসিকিউর জন্য পড়বো আমরা, আমরা লিখিতর জন্য পড়বো এবং আমরা হচ্ছে গিয়ে আমাদের ভাইবার যেন ভালো করতে পারি, কি ধরনের ভাইবা প্রশ্ন হয় এই বিষয়গুলো পড়বো। আব্দুল্লাহ আল মামুন ভাই, আপনার মাইক্রোফোনটা মনে হয় অন আছে, মাইক্রোফোনটা কাইন্ডলি অফ করে দেবেন। ধন্যবাদ আপনাকে। আপনার যখন কথা বলার প্রয়োজন হবে, যে কোনো বিষয়ে যদি জিজ্ঞেস করতে চান সেক্ষেত্রে আপনার মাইক্রোফোন অন করে কথা বলবেন, মিউট আনমিউট করে কথা বলেন। ওকে, তাহলে আজকের ক্লাসটা মূলত বেসিক্যালি থিওরিটিক্যালি। আমরা যদি যারা অ্যাকাউন্টিং এ পড়ছি বা আপনারা যারা ফিনান্সে পড়ছি, আমরা যেহেতু ফিনান্স নিয়ে আলাদা ক্লাস করবো, এই জন্য অ্যাকাউন্টিং ফিনান্সের চ্যাপ্টার থেকে আর কোনো এই সংজ্ঞায় দিকে নেই। আমরা অ্যাকাউন্টিং যেহেতু এটা স্টার্ট করতেছি, অ্যাকাউন্টিং এর একটা নর্মাল সংজ্ঞা দিয়ে আমরা শুরু করেছি। এই সংজ্ঞা পরীক্ষায় আসবে না, কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। তো ভাইভাতে যদি জিজ্ঞেস করে আপনি যে বিজনেস গ্রাজুয়েট, হাউ ইজ অ্যাকাউন্টিং, এই প্রশ্নটা করলে আপনাকে মুখস্থ যদি বলে আর অর্থাৎ বই থেকে মুখস্থ বলে ফেলেন, সেটা তারা পজিটিভলি নেবে না। আপনি নিজের মতো করে একটা বলতে হবে। তাই নিজের মতো করে বলা আপনি বলতে পারেন, অথবা মুখস্থটাই বলবেন, কিন্তু আস্তে আস্তে একটু রয়ে সয়ে বলবেন। অর্থাৎ আপনি এমন ভাবে বলবেন না যেন মুখস্থ বলতে বলছেন। আপনি জিনিসটা মুখস্থই, কিন্তু প্রেজেন্টেশনটা হতে হবে এরকম যেন, প্রেজেন্টেশনটা এরকম হতে হবে যেন কি আপনার জিনিসটা নিজের থেকে আস্তে আস্তে বলবেন। মনে করেন একটা জিনিস জানেন, দুমদার গেট 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 বলে ফেললেন, তাহলে বলবো তুমি তো মুখস্থ করে বলতেছো, নিজের মতো করে বলো। তাহলে আমরা সবাই অ্যাকাউন্টিং এর সংজ্ঞা জানি, আমরা মুখস্থ ভাবে মানে যদি জিজ্ঞেস করে এরকম কোনো মুখস্থ ওয়ার্ড যেন আমরা না না বলি, আস্তে আস্তে সুন্দর করে ধীরে সুস্থে মুখস্থটাই যেন বলি। অর্থাৎ আপনি যে কোনো একটা সংজ্ঞা শিখে যাবেন। এই এই সংজ্ঞাটাই হচ্ছে কি আপনার অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে যে ইয়া এই এই সংজ্ঞাটাই খুব মানে ফেমাস। কাইসো কেমেলের যে সংজ্ঞাটা, এটা খুব ফেমাস। অ্যাকাউন্টিং ইজ এন ইনফরমেশন সিস্টেম দ্যাট আইডেন্টিফাই রেকর্ডস এন্ড কমিউনিকেট দ্য ইকোনমিক ইভেন্টস অফ অ্যান অর্গানাইজেশন টু ইন্টারেস্টেড ইউজার্স। তো আপনার এই এই ধরনের যে একটা সংজ্ঞা বলবেন, সেটা বলবেন যেন একটু আস্তে আস্তে ধীরে ধীরে, যাতে করে ভাইবার যারা থাকবে, ভাইভাতে যারা মানে আপনার বোর্ডে থাকবে, তারা যেন মনে করে যে ছেলেটা একটু বুঝে শুনে বলতেছে, মুখস্থ বলতেছে না। তো আপনার মতো করে একটা সংজ্ঞা আপনার রেডি করে নেবেন। এখানে বেশ কয়টা বাংলা ইংরেজিতে দুই সংজ্ঞা দেওয়া আছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো না। আমরা যেগুলো পরীক্ষায় আসা উপযোগী জিনিস, এই বিষয় নিয়ে কথা বলবো। পরীক্ষায় আসে হচ্ছে অবজেক্টিভ অফ অ্যাকাউন্টিং। অবজেক্টিভ অফ অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে দুইটা জিনিস, একটা হচ্ছে প্রাইমারি অবজেক্টিভ আর একটা হচ্ছে সেকেন্ডারি অবজেক্টিভ। হ্যাঁ, অবজেক্টিভ এর মধ্যে দুইটা জিনিস আছে অ্যাকাউন্টিং এর। প্রাইমারি অবজেক্টিভ কি? প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে যে অ্যাকাউন্টিং এর রেকর্ড বা ট্রানজেকশন, অ্যাকাউন্টিং ট্রানজেকশন গুলো আইডেন্টিফাই করা এবং রেকর্ড করা। মানে মেইন আমরা যে মেইন কি আমরা যে জার্নাল করবো, জার্নাল করতে হলে আমার কি করতে হয়, ট্রানজেকশন গুলো আইডেন্টিফাই করতে হয়, মানে ঘটনা করতে হয় না, যেটা আসলে ঘটনা কি, লেনদেন কিনা, এরকম এই জিনিসগুলো হচ্ছে কি আমরা আইডেন্টিফাই করতে হবে। ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো আইডেন্টিফাই করতে হবে, এটা রেকর্ড করতে হবে। এটা হচ্ছে একদম বেসিক প্রাইমারি অবজেক্টিভ, প্রাইমারি অবজেক্টিভ অফ অ্যাকাউন্টিং। তারপর হচ্ছে যে সরি প্রাইমারি প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে এটা। আরেকটা হচ্ছে মেইন অবজেক্টিভ, মেইন বা মুখ্য অবজেক্টিভ। মানে মেইন বা মুখ্য অবজেক্টিভ হচ্ছে যে আপনার এটা হচ্ছে ইন্টারেস্টেড ইউজার যারা আছে, ইন্টারেস্টেড ইউজারের কাছে তথ্য সরবরাহ করে। আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং করি, এটা ভাইভাতে জিজ্ঞেস করে, প্রায় সময় ভাইভাতে জিজ্ঞেস করে যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা আসলে কার জন্য করা হয়। আপনারা মনে রাখবেন, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা করা হয় মূলত এক্সটার্নাল ইউজারদের জন্য। অর্থাৎ আপনার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা করা হচ্ছে যে যার বহিস্থ ব্যবহারকারী যারা আছে, আপনার ইনভেস্টর আছে, আপনার গভর্নমেন্ট অডিট আছে, গভর্নমেন্ট আছে, আপনার ক্রেডিটর্স আছে, ব্যাংক আছে, অর্থাৎ হচ্ছে শেয়ার হোল্ডার বা বাইরের যারা আছে, অর্থাৎ মালিকানা বা মালিকের অংশ নয় এরকম মানুষের জন্য মূলত ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং করা হয়। অর্থাৎ আমার প্রতিষ্ঠানটা কেমন আছে এটা মানুষকে জানানো। আমার প্রতিষ্ঠান যদি ভালো চলে, আমার প্রতিষ্ঠান যদি রেগুলার প্রফিট দেয়, আমার প্রতিষ্ঠান যদি রেগুলার এজিএম করে, আমার প্রতিষ্ঠান যদি কনস্ট্যান্টলি ভালো পারফর্ম করে, তাহলে আমার প্রতিষ্ঠান শেয়ার বাজারে ভালো করবে, শেয়ার বাজারে ভ্যালু ভালো থাকবে, আমার প্রতিষ্ঠানের গুডউইল ভালো থাকবে, আমার প্রতিষ্ঠানের প্রোডাক্টের
আমার প্রোডাক্টের একটা কনসিস্টেন্সি থাকবে প্রোডাক্ট মানে ডিমান্ড। এই জন্যই আমরা মূলত অ্যাকাউন্টিংটা করা হয়, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা করা হয় এই এদের জন্য, বাইরের মানুষ যেন জানে যে আমার প্রতিষ্ঠানে কি অবস্থায় আছে। তো এই এক্সটার্নাল ইউজারদেরকেই মূলত ইনফরমেশন দেওয়াটাই হচ্ছে কি অ্যাকাউন্টিং এর মুখ্য উদ্দেশ্য। অ্যাকাউন্টিং এর মুখ্য উদ্দেশ্যটা কি, ইন্টারেস্টেড ইউজার, যারা ইন্টারেস্টেড ইউজার ম্যাক্সিমাম হচ্ছে এক্সটার্নাল, অর্থাৎ ইন্টারনাল ইউজাররাও ব্যবহার করে, তবে মেইনলি অ্যাকাউন্টিংটা ব্যবহার করা হচ্ছে যে এক্সটার্নাল ইউজার। এবং এই এক্সটার্নাল ইউজারকে ভালো করে তথ্যগুলা দিতে হয়। তো ব্যাংক ব্যাংক থাকতে পারে এক্সটার্নাল ইউজার। এখন মনে করেন আপনার প্রতিষ্ঠান লোন দিতে যাচ্ছে বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে, তখন ব্যাংক কি করবে, ব্যাংক বলবে যে আপনার 2 বছর 3 বছরের ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেয়। তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখে দেখবে অডিটেড স্টেটমেন্ট লাগবে, নর্মালি আমি একটা স্টেটমেন্ট বানিয়ে দিলেই হবে না। তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট যখন সে অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখবে, দেখে যখন মনে করবে যে না এই প্রতিষ্ঠানটা ভালো, কনসেন্ট্রেটিভ পারফর্ম ভালো করছে, এই প্রতিষ্ঠানকে লোন দেওয়া যায়, অর্থাৎ কি তাহলে সে ব্যাংক দিবে, না হয় ব্যাংক লোন দিবে না। আপনার এইরকম ভাবে ইনভেস্টমেন্ট করবে অন্য অন্য একটা প্রতিষ্ঠান থেকে, আপনি ইনভেস্টমেন্ট আপনার দরকার, আপনার আপনার ফান্ড দরকার। এখন আপনি ইনভেস্টরের কাছে গেছেন, ইনভেস্টর কি করবে, ইনভেস্টর আপনার মুখের দিকে তাকে বা আপনার প্রতিষ্ঠানের নাম দেখে তো ইনভেস্টমেন্ট করবে না। ইনভেস্টর কি করবে, ইনভেস্টর বলবে যে আপনি আমাকে একটা অডিটেড 3-4 বছরের অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেন। আমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখে যখন সে মনে করবে যে না এই প্রতিষ্ঠানটা ভালো করছে, এই প্রতিষ্ঠানে আমার ইনভেস্টমেন্ট করা যায়, এই সম্ভাব্য এই প্রতিষ্ঠানে আমি রিটার্ন ভালো পাবো, সেক্ষেত্রে তখন সে ইনভেস্ট করবে। সুতরাং আমার অ্যাকাউন্টিং এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমার ইন্টারেস্টেড ইউজারদেরকে তথ্য সরবরাহ করা। হিসাব বিজ্ঞানের প্রক্রিয়ার মধ্যে এই আমি এটা 3টা স্টেপে লিখছি। এটার মধ্যে হচ্ছে যে আপনার হাসিন ভাই, আপনি সম্ভব হলে ভিডিওটা অফ করে রাখেন, ভিডিওটা দরকার নেই। প্রয়োজন হলে আপনার মাইক্রোফোন অন করেন, আপাতত ভিডিওটা অফ করে রাখেন। ওকে, আমি নিজেই আপনার ভিডিওটা অফ করে দিয়েছি। আহ, কথা হচ্ছে যখন কথা হলে কথা বলার সময় যদি মুভিং হয়, ভিডিও গুলা মুভিং, অর্থাৎ আপনি মোবাইল নিয়ে হাঁটাচলা করেন, সেক্ষেত্রে তো কথা বলতে অসুবিধা হয়। আপনি মোবাইল নিয়ে হাঁটাচলা করলে কিন্তু আমার এখানে বাসে, তাহলে আমার এখানে না অন্য সবাই এখানে বাসবে। ইভেন আপনি যদি মনে করেন যে, এই জন্য আমি বলি যে ভিডিও গুলো অফ করে রাখবেন কেন, অনেকে আছেন যে আহ, বাসায় আছেন বা মেসে আছেন, বন্ধু বান্ধব চলে আসবে, অনেক সময় কাপড় মানে গেঞ্জি পরে চলে আসবে, গেঞ্জি নাও থাকতে পারে। এই জন্যই আমি বলি যে ভিডিওটা দরকার নেই, আপাতত ভিডিওটা দরকার নেই। আপনি এটা নিজেই নিজের তাগিদে হচ্ছে ক্লাসগুলো করছেন, এখানে আপনাকে ফাঁকি ঝুঁকি দিচ্ছেন এটা আমরা ধরে নিচ্ছি না যে আপনি অ্যাটেন্ড থাকতে হবে। হ্যাঁ, আহ, পরীক্ষায় প্রশ্ন সরি আমরা অনলাইন ট্রেনিং এ এরকম ছিল, অনলাইন ট্রেনিং এ হচ্ছে যে ভিডিও অন না থাকলে অ্যাটেন্ডেন্স বাদ দিয়ে দিত। কিন্তু আপনার আমরা আমরা ধরে নিচ্ছি যে আপনার তো ফাঁকি দেওয়ার জন্য না, আপনার চাকরি পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, সুতরাং আপনি ফাঁকি দিবেন না। আপনি অবশ্যই অবশ্যই ক্লাস করবেন মনোযোগ দিয়ে, সুতরাং ভিডিওগুলো অফ রাখলে চলবে। তো যেটা বলতেছিলাম, এই হিসাব বিজ্ঞানের প্রক্রিয়ার মধ্যে শুরুতে হচ্ছে লেনদেন শনাক্তকরণ, এগুলো একদম বেসিক, এগুলো নিয়ে এত বেশি কথা বলবো না। যেগুলো পরীক্ষার আসা উপযোগী সেগুলো নিয়ে কথা বলবো। লেনদেন লিপিবদ্ধন প্রক্রিয়ার মধ্যে 3টা আছে, একটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্ত করা এবং খতিয়ান স্থানান্তর, তারপর একটা হচ্ছে গিয়ে তথ্য সরবরাহ করা। এগুলো নিয়ে খুব আসা না পরীক্ষার প্রশ্ন আসে যে এখান থেকে, এই চ্যাপ্টার থেকে এমসিকিউ প্রশ্ন যদি আসে এখান থেকে আসবে। অর্থাৎ আমরা আমরা যদি এটা বলি যে এই যে এই পার্টটা থেকে পরীক্ষা আসবে প্রশ্ন, যদি প্রশ্ন হয় এখান থেকে কি ধরনের পরীক্ষা প্রশ্ন এমসিকিউ হতে পারে, কয়েক ধরনের এমসিকিউ প্রশ্ন হতে পারে। প্রথমত হচ্ছে যে এরকম আসে যে আমরা সবাই জানি জিনিসটা, তারপর আমি বলছি যে হিসাব বিজ্ঞানের জনক ওনার নামটা লুকা ছিল, এটা আমরা জানি। হিসাব বিজ্ঞানের জনক লুকা ছিল কি, ছিল গণিতবিদ ছিল। সে কি করছিল, একটা বই লিখছিল, বইটার নাম কি, এইটা আমার মুখস্থ ভালো করে লাগবে। কেন মুখস্থ লাগবে, আমার ভাইভাতে প্রায় সময় জিজ্ঞেস করবে। এবং ভাইভাতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ভাইভাতে কিন্তু আপনার যদি 10 জন বসে, ভাইভাতে কিন্তু 10 জনের মধ্যে দেখবেন যে 8 জনই হচ্ছে নন কমার্স। নন কমার্স ব্যাকগ্রাউন্ডে হবে 8 জন, তার মানে 2 জন হচ্ছে কমার্সের ব্যাকগ্রাউন্ডে। তো কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা ভাইভা বসবে তারা একদম বেসিক লেভেল থেকে প্রশ্ন সাধারণত করবে না, তারা একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন করবে। যারা নন কমার্সের বসছে তারা কিন্তু এই জিনিসটা জানে যে এই সুম্মাডি এরিথমেটিকের নামের একটা বই লুকা ভিসিলো লিখছিল, নন কমার্সের লোকরাও কিন্তু জানে। এই লোকরা যখন কোয়েশ্চেন করবে, এই লোকরা কোয়েশ্চেন করবে এই টাইপের জিনিস যে এই আপনার আহ, লুকা ভিসিলো যে একটা বই লিখছিল, বইটার নাম কি। কারণ এই তথ্যটা উনি বইটার নাম না জানলেও এই তো বই যে লিখছিল একটা, এই তথ্যটা ওনার জানা আছে। সুতরাং আপনার এই ইয়ার ক্ষেত্রে আপনার যে এই বইয়ের নামটা যেন সুস্পষ্ট করে ভালো করে আমরা জানি, মানে আমরা মানে পুরোটা যেন আমরা ভালো করে বলতে পারি।
এই বইয়ের নামটা এমসিকিউ তে আসার চেয়ে বেশি প্রশ্ন ভাইভাতে জিজ্ঞেস করে। তো ভাইভাতে জিজ্ঞেস করেছে সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শন এট প্রপোর্শনালিটা। এইটা যেন আমরা ভালো করে বলতে পারি, আমরা যেন অর্ধেকটা বলে অফ হয়ে যাই না বা ভুল না বলি। আর আর লুকা পেসিলোর বিষয়টা যদি বলি, লুকা পেসিলোর জিনিসটা হচ্ছে লুকা পেসিলোর বইটা আপনার প্রকাশিত হয়েছিল কত সালে, এটা আসে এমসিকিউ পরীক্ষায়। লুকা পেসিলোর যে এই সুম্মা ডি এরিথমেটিকা বইটা, এই বইটা প্রকাশিত হয়েছিল 1494 সালে, কত তারিখ? 10ই নভেম্বর। 1494 সালে কত তারিখ আসছিল? 10ই নভেম্বর। ডেটটা মনে রাখতে হবে। এই ডেটটা মনে রাখতে হবে কেন? এই ডেটটা অনুযায়ী এই 10ই নভেম্বরকে স্মরণীয় করে রাখার জন্যই এখন এখন বর্তমানে 10ই নভেম্বরকে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয়। বাংলাদেশেও এটা পালন করে। আপনার আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস কেন পালন হয় 10ই নভেম্বর? এই 10ই নভেম্বর আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস পালন করা হয় মূলত হচ্ছে যে এই তারিখে সুম্মা ডি এরিথমেটিকা লুকা পেসিলোর যে বইটা, লুকা পেসিলোর বইটা প্রকাশিত হয়েছিল 1494 সালের 10ই নভেম্বর। এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্যই বর্তমানে আধুনিক হিসাব বিজ্ঞানের এতে তারা কি করে, বর্তমানে প্রেজেন্ট এটা আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস হিসাবে পালিত হয়। তাহলে এইটা থেকে এমসিকিউ পরীক্ষা এরকম আসতে পারে যে এই সুম্মা ডি এরিথমেটিকা বইটা কত সালে প্রকাশিত হয়েছিল। তাহলে আমার এমসিকিউর আনসার হবে 1494। কত তারিখে, এটাও আসতে পারে। মানে এই পার্টটা থেকে এমসিকিউ প্রশ্ন প্রায় সময় হয়। তাহলে আমার 10ই নভেম্বর প্রকাশিত হয়েছে তারিখটা যদি আসে, এবং 10ই নভেম্বর আন্তর্জাতিক এটা আসে যে আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস কবে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে হচ্ছে কি 10ই নভেম্বর। তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি আমার কোথায় আসতে পারে, এমসিকিউ তে আসতে পারে এখান থেকে। আর বাইরে তো অবশ্যই জিজ্ঞেস করতে পারে, বাইরে তো জিজ্ঞেস করলে করবে এই যে এই এয়ারটা মানে বইটার নাম সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। তো এই লুকা পেসিলো ভদ্রলোক কি করছে, লুকা পেসিলো ভদ্রলোক হচ্ছে কি গণিতের একটা বই লিখছে। গণিতের বইয়ের মধ্যে একটা অধ্যায় লিখছে, শুধু অনলি একটা অধ্যায় হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। এই ডাবল এন্ট্রি সিস্টেম একটা গণিতের এই বইয়ের উপরে আধুনিক অ্যাকাউন্টিং, বর্তমানে যে অ্যাকাউন্টিং, এটা এই একটা অধ্যায়ের উপর ভিত্তি করে। অর্থাৎ লুকা পেসিলো যে একটা অধ্যায় লিখেছিল, এই অধ্যায়টাকে বেস করে এখনকার বর্তমানে যে শত শত বই বেরোচ্ছে, এত বড় বড় বই, আমরা অ্যাকাউন্টিং এ যখন পড়তাম আমাদের বিশাল মোটা মোটা বই থাকতো না, অন্যরা দেখে বলতো এত বড় বই। তো এই জিনিসটা হচ্ছে সবকিছু আছে এই একটা বিষয় থেকে, ডাবল এন্ট্রি সিস্টেম। তো ডাবল এন্ট্রি সিস্টেম কি বলছে? ডাবল এন্ট্রি বুক কিপিং ইন অ্যাকাউন্টিং সিস্টেম ওয়্যার এভরি ডেবিট হ্যাজ করেসপন্ডিং ক্রেডিট। অর্থাৎ একটা ডেবিটের করেসপন্ডিং তার একটা ক্রেডিট হবে। অর্থাৎ আমার একটা লেনদেন দুইটা মাধ্যম মানে দুইটা এঙ্গেলে আমার ট্রিটমেন্ট করবো। এটা লেনদেনের যতটুকু ডেবিট হবে অতটুকু ক্রেডিট হবে। এটাকেই বলতেছে ডাবল এন্ট্রি সিস্টেম। এই চ্যাপ্টারটা একদম বেসিক চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা মোটামুটি আমরা মোটামুটি সবাই তো এই 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 বিষয়গুলো নিয়ে খুব অনবরত। আমি শুধু আলোচনা করবো পরীক্ষা আসা উপযোগী জিনিসগুলো কি কি এবং এটি কিভাবে পড়বেন। তো এই চ্যাপ্টারের অন্যতম একটা হট কেক বলা যায়, এই এই জিনিসটাই গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং। এটা ভাইভাতে আসে, থিওরিটিক্যাল আসে, প্রচুর থিওরিটিক্যালি আসে। মানে থিওরিটিক্যালি এটা আসার মতো একটা জিনিস গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং আসে, এবং ভাইভাতেও জিজ্ঞেস করে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং সম্পর্কে ধারণা আছে তাকে বলো। গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়ের কথা যে আমরা বলি, ডেবিট ক্রেডিট নির্ণয়টা করা হয় এই গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং এর মাধ্যমে। এই জন্য এটাকে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং হয়। মানে কোন জিনিসটা ডেবিট হবে কোন জিনিসটা ক্রেডিট হবে এই জিনিসটা আসে হচ্ছে এখান থেকে। তো আমরা আমরা যদি বলি যে আমাদের অ্যাকাউন্টিং এর তিনটা অ্যাকাউন্টস হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। আচ্ছা পরে আমার কথা শুনতে হুম। অসুবিধা হচ্ছে কি কারণ? একটু রেসপন্স আমি জিজ্ঞেস করে না, এতক্ষণ কথা বললাম, কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া, জি স্যার, যাচ্ছে শোনা ক্লিয়ার। যাচ্ছে। ওকে। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ওকে। আচ্ছা এইটা এমসিকিউ তো থিওরিটিক্যালি প্রশ্ন হয়। তাহলে আমরা এটা থিওরিটিক্যালের জন্য খুব ভালো করে পড়ে রাখবো, মনে রাখবো যেন আমরা থিওরিটিক্যালি পারি। আহ, তো থিওরিটিক্যালি আমাদের হচ্ছে যে থিওরি যেন ভালো করে উপস্থাপন করতে পারি, এই জন্য আমার প্রিপারেশন লাগবে এবং ভাইভাতেও জিজ্ঞেস করে। আমরা আমরা জানি যে অ্যাকাউন্টস আমাদের তিন ধরনের, একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, নমিনাল। রিয়েল অ্যাকাউন্ট গুলো অ্যাসেট জাতীয় অ্যাকাউন্ট গুলোকে রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে যে ব্যক্তিবাচক বা এই যে প্রতিষ্ঠান বা এই ধরনের জিনিসগুলোকে পার্সোনাল অ্যাকাউন্ট বলে। নমিনাল হচ্ছে ওই যে আয় ব্যয়, ওই ইয়া লাভ ক্ষতি, এই জিনিসগুলা। হ্যাঁ, লাভ ভাই একটা ক্ষতি বা প্রশ্ন ছিল, আয় ব্যয় করব? টাইপের প্রশ্নগুলো হচ্ছে কিছু বলছেন? একটা প্রশ্ন ছিল, করব? হ্যাঁ হ্যাঁ, শিওর করেন। যদি বলে গোল্ডেন গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং বলতে কি বুঝো, তখন অ্যান্সারটা কিভাবে দিব? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ।
যে মানে রুলস এর মাধ্যমে ডেবিট ক্রেডিট গুলো নির্ণয় করা হয় সেটাকে আমরা এক গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং বলি। মানে যে রুলস এর প্রেক্ষিতে আমাদের তো ডেবিট ক্রেডিট একটা জিনিস আমরা দুতরফা দাখিলা পদ্ধতি থেকে পেয়েছি, যে প্রত্যেক ট্রানজেকশনের ডেবিট হবে ক্রেডিট হবে, মানে যত টাকা ডেবিট হবে অত টাকা ক্রেডিট হবে, একাধিক হতে পারে, কিন্তু মনে করে 100 টাকার একটা ট্রানজেকশন যদি ডেবিট হয় 100 টাকা ক্রেডিট হবে। তাহলে এই যে ডেবিট ক্রেডিট আমার করতে হবে, এই ডেবিট ক্রেডিটের একটা বেসিক রুল লাগবে। বেসিক রুলস, একটা নিয়ম ছাড়া তো আমার ডেবিট ক্রেডিট করতে পারবো না। এই রুলসটাই হচ্ছে গিয়ে এইটা, মানে এইটার মাধ্যমে আমি ডেবিট কোনটা যাবে, কোনটা ডেবিট হবে, কোনটা ক্রেডিট হবে, এটা আমি বুঝতে পারবো। এটাকে এই জন্য এটাকে বলা হচ্ছে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং। যদি জিজ্ঞেস করে যে গোল্ডেন রুলস অফ এটাকে অ্যাকাউন্টিং কেন বলা হয়, তাহলে আমাদের উত্তরটা হবে এরকম, যে আমরা যে ডেবিট ক্রেডিট টাকাটা বসাবো, এই ডেবিট ক্রেডিটে নির্ণয় করার যে টেকনিক, এটা হচ্ছে গা এটা, মানে এই রুলস বা নিয়ম, যে আমি কোনটা ডেবিট হবে, কত টাকা ডেবিট হবে, কোনটা ক্রেডিট হবে, কত টাকা ক্রেডিট হবে, এটা আমরা বুঝতে পারবো হচ্ছে যে এই গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং। আমরা যেমন আমাদের ক্ষেত্রে আমরা যখন স্কুল কলেজে পড়ালেখা করছি, এই সময় আমাদেরকে স্যারেরা, মানে আমরা যখন প্রাইভেট পড়তাম, আমার আমার স্যারেরা এইভাবে পড়াইতো না, গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং পড়ায়নি আমাদের, পড়াইতো যে সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, এই টাইপের এইভাবে পড়াইতো। ওইভাবে পড়াইছে আমাদেরকে, আমরা ইন্টার পর্যন্ত এইভাবে পড়ে এসেছি। নর্মালি হচ্ছে এটা। তো এখানে আমরা আমরা জানতে হবে অ্যাকাউন্টস গুলা কি কি। তাই রিয়েল অ্যাকাউন্ট কোনগুলা? রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে সম্পত্তিবাচক অ্যাকাউন্ট গুলো বলা হয় রিয়েল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে ব্যক্তিবাচক, যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা এই টাইপের জিনিসগুলো হচ্ছে গা পার্সোনাল অ্যাকাউন্ট। তারপর নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে যে ইনকাম, প্রফিট, লস, এক্সপেন্স, এই জিনিসগুলো হচ্ছে গা নমিনাল অ্যাকাউন্ট। তাহলে এই এই ক্ষেত্রে হচ্ছে কি, এই ক্ষেত্রে হচ্ছে যদি আমি রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে বলি কোনগুলা ডেবিট হবে, রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখবেন ডেবিট কি হোয়াট কামস ইন, অর্থাৎ দেখেন অ্যাসেট, অ্যাসেট যদি ব্যবসায় ঢুকে তাহলে ডেবিট, হোয়াট গোস আউট, ব্যবসা থেকে যদি অ্যাসেট চলে যায় তাহলে ক্রেডিট। নর্মাল নর্মাল সেন্সে আমরা বুঝি যে অ্যাসেট যদি ব্যবসায় ঢুকে, মানে হোয়াট কামস ইন মানে কি ব্যবসায় ঢুকছে, হোয়াট কামস ইন ব্যবসায় প্রবেশ করেছে, ব্যবসায় প্রবেশ করলে কি ডেবিট, অ্যাসেট গুলা ব্যবসায় প্রবেশ করলে ডেবিট। আর হোয়াট গোজ আউট অর্থাৎ হচ্ছে ব্যবসা থেকে চলে যাচ্ছে, ব্যবসা থেকে আউট হয়ে যাচ্ছে যে জিনিসগুলো, এগুলো হচ্ছে ক্রেডিট। মানে এটা কি কিসের জন্য? অ্যাসেট, মানে রিয়েল অ্যাকাউন্টের জন্য। অনলি এটা কি, এটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য। সেটা কি অ্যাসেট হোয়াট কামস ইন, ব্যবসায় ঢুকছে এটা হচ্ছে ডেবিট, হোয়াট গোজ আউট ব্যবসা থেকে চলে যাচ্ছে এটা ক্রেডিট। এটা কিসের জন্য? এটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্টের জন্য। পার্সোনাল অ্যাকাউন্ট কি? পার্সোনাল হচ্ছে ব্যক্তিবাচক বা এই জিনিসগুলো। পার্সোনাল অ্যাকাউন্ট কি করতে পারে? রিসিভ করতে পারে, গিফট মানে প্রদান করতে পারে। তাহলে ডেবিট কে রিসিভার, অর্থাৎ যে রিসিভ করবে সে ডেবিট। অর্থাৎ আমি যদি একজনকে টাকা দেই, যে রিসিভ করবে ও ওটা, মনে করেন একজনকে আমি টাকা দিলাম, তাহলে যে রিসিভ করছে সে ডেবিট হবে। আমি তো নর্মালি কি টাকা দিয়ে দিছি, ক্যাশ চলে গেছে, রিয়েল অ্যাকাউন্টে অ্যাসেট চলে গেছে, তাহলে এটা কি ক্রেডিট। এরকম। তাহলে পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি, পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে যে ডেবিট দা রিসিভার, যে রিসিভ করবে সেই ডেবিট। যেমন আমি যদি বলি যে আপনার পরিশোধ করলাম, মানে আমার কাছে টাকা পাইতো, মানে অ্যাকাউন্ট পেয়েবল ছিল, এই টাকাটা আমি দিয়ে দিলাম, তাহলে কি অ্যাকাউন্ট পেয়েবল কি করবো আমরা? অ্যাকাউন্ট পেয়েবল রে, মানে মনে করেন মিস্টার কামাল ওকে 1,000 টাকা পরিশোধ করা হলো, 1,000 টাকা আমাদেরকে পাইতো, মিস্টার কামালকে দিয়ে দিছে, তাহলে মিস্টার কামাল কি, মিস্টার কামাল ডেবিট, ক্যাশ ক্রেডিট, নর্মাল যে জাবেদাগুলো। তাহলে এই 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 যে পার্সোনাল অ্যাকাউন্ট, যে রিসিভ করবে, যে রিসিভ করবে সে হচ্ছে কি, রিসিভ হচ্ছে যে সে হচ্ছে ডেবিট, যে গিভার সে হচ্ছে ক্রেডিট। যে রিসিভ করবে সে ডেবিট, যে গিভার যে প্রদান করবে সে ক্রেডিট। এটা হচ্ছে নর্মাল। আর হচ্ছে যে নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি, নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে এক্সপেন্স এবং লস, অল টাইপ অফ এক্সপেন্স লস হচ্ছে ডেবিট, অল টাইপ অফ গেইন ইনকাম হচ্ছে ক্রেডিট। অল টাইপ অফ এক্সপেন্স লস ডেবিট, অল টাইপ অফ ইনকাম অর গেইন হচ্ছে কি ক্রেডিট। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে ড্রয়িংস আছে, উত্তোলন 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 থাকে, তাই না? উত্তোলন থাকে, এটা হচ্ছে কি ডেবিট। এই জিনিসগুলো হচ্ছে যে এই গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং। তো গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিংটা হচ্ছে কি মূলত আমাদের নর্মাল জাবেদা কিন্তু পরীক্ষা আসে না। নর্মাল জাবেদা পরীক্ষা না আসলে আমাদের নর্মাল জাবেদা জানতে হবে, কারণ হচ্ছে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি আসে, আমাদের ক্লোজিং এন্ট্রি আসে, আমাদের রেকটিফাইং এন্ট্রি আসতে পারে। তো অ্যাডজাস্টিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি, রেকটিফাইং এন্ট্রি জানার জন্য তো আমাদের নর্মাল জাবেদা জানতে হবে। তো নর্মাল জাবেদা জানার জন্য এই জিনিসটা আমাদের লাগবে। অথবা আপনারা যে যে কনসেপ্টে, মানে আমার কথা বলি, আমরা যে কনসেপ্টে ছোটবেলা থেকে অ্যাকাউন্টিং ডেবিট ক্রেডিট নির্ণয় শিখছিলাম, ওই যে সম্পদ বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট, এই জিনিসগুলো দিয়েও আপনারা করতে পারেন, সমস্যা নাই। এই যে থিওরিটিক্যালি যদি ভাইভাতে জিজ্ঞেস করে সেটার জন্য, এবং যদি থিওরিটিক্যালি প্রশ্ন আসে সেটা জানার জন্য, এবং একটু আমরা জেনে রাখবো। পরীক্ষা প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন আসে এখান থেকে।
এখান থেকে ইউজার অফ অ্যাকাউন্টিং থেকে এমসিকিউ প্রশ্ন হয়, বিশেষ করে আপনার কোনটা এক্সটার্নাল ইউজার না ইন্টারনাল ইউজার, এটা থেকে এমসিকিউ প্রশ্ন প্রায় সময় হয়। এখন আমি যদি বলি যে কোনটা আসলে ইন্টারনাল ইউজার কোনটা এক্সটার্নাল ইউজার, এটা বুঝতে গেলে আপনার মনে রাখবেন ইন্টারনাল ইউজার হচ্ছে কারা, যারা হচ্ছে ম্যানেজমেন্ট লেভেলের, যারা ডিসিশন মেকার, ডিসিশন মেকিং এ যারা কাজ করে প্রতিষ্ঠানে, তারাই হচ্ছে ইন্টারনাল ইউজার। ডিসিশন মেকিং এ যারা কাজ করে, এখন মনে করেন যে সব এমপ্লয়ি কি ডিসিশন মেকিং কাজ করে? না, সব এমপ্লয়ি ডিসিশন মেকিং কাজ করে না। তাহলে কি নর্মাল এমপ্লয়ি কিন্তু ইন্টারনাল ইউজার না। আপনার যারা টপ লেভেলের এমপ্লয়ি তারা ইন্টারনাল ইউজার, মনে রাখবেন। এটা নিয়ে অনেকেরই কথা লাগে। যারা ডিসিশন মেকিং এ কাজ করে, যারা ডিসিশন মেকিং এ কাজ করে তারাই কেবল ইন্টারনাল ইউজার, আদারওয়াইজ অন্যরা ইন্টারনাল ইউজার না। তাহলে ইন্টারনাল ইউজার কারা কারা? ইন্টারনাল ইউজারটা যদি জেনে যাই, বাকি সব এক্সটার্নাল ইউজার। ইন্টারনাল ইউজার গুলো কারা? যারা মালিক পক্ষ, হ্যাঁ মালিক পক্ষ, তারপর হচ্ছে একদম টপ ম্যানেজমেন্টের, যারা টপ ম্যানেজমেন্টের কারা হতে এমডি হতে পারে, চেয়ারম্যান হতে পারে, তারপর হচ্ছে যে আপনার সিএফও হতে পারে, সিও হতে পারে, সিএফও মানে চিফ ফিনান্সিয়াল অফিসার হতে পারে, সিওও হতে পারে, চিফ অপারেটিং অফিসার হতে পারে। তারপর হচ্ছে যে আপনার সুপারভাইজার, মানে সুপারভাইজার বলতে কি বোঝা যাচ্ছে? বাসের সুপারভাইজার না, কিন্তু সুপারভাইজারও ম্যানেজমেন্ট লেভেলের পদ। ম্যানেজমেন্ট জিএম হতে পারে এই লেভেলের, মানে হচ্ছে আপনার ট্রেজারার হতে পারে। ট্রেজারার মানে কি? ট্রেজারার হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট সাইটের যে ক্যাশ সাইজের যারা প্রধান, তাকে বলে ট্রেজারার। এই জিনিসগুলো মানে ইন্টারনাল অডিটর হতে পারে, হ্যাঁ ইন্টারনাল অডিটর। এরা হচ্ছে কি? এরা হচ্ছে যে ইন্টারনাল ইউজার। বাকি সব এমপ্লয়ি, নর্মাল এমপ্লয়িরা কারা? নর্মাল এমপ্লয়ি কিন্তু এক্সটার্নাল ইউজার, মনে রাখবেন। এটা পরীক্ষা আসলে এই ধরনের জিনিসই আসে এমসিকিউ তে, যে এমপ্লয়ি দেখি ইন্টারনাল ইউজার আমরা বলতে পারবো না। ইন্টারনাল ইউজার একদম টপ ম্যানেজমেন্ট, যারা যারা হচ্ছে যে প্রতিষ্ঠানের ডিসিশন মেকার বা ডিসিশন মেকিং এ কাজ করে, এরাই হচ্ছে ইন্টারনাল ইউজার। বাকি সব হচ্ছে এক্সটার্নাল ইউজার। আর এক্সটার্নাল ইউজার আদারওয়াইজ অন্য জিনিসগুলো যদি দেখি, ইনভেস্টর, ক্রেডিটর, নর্মাল এমপ্লয়িজ, ব্যাংকার, কাস্টমার, লেন্ডার, এক্সটার্নাল অডিটর, গভর্নমেন্ট অডিটর, গভর্নমেন্ট, স্টক এক্সচেঞ্জ, ট্যাক্স অথরিটি, রিসার্চার, কম্পিটিটর, এরা সবাই হচ্ছে এক্সটার্নাল ইউজার। আপনার কম্পিটিটর কিন্তু আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করে। আপনার কম্পিটিটর, আপনার রিসার্চের যারা সংশ্লিষ্ট, তারাও কিন্তু আপনার প্রতিষ্ঠানের আপনি নিজেও তো আপনি যদি চাকরি করেন, যারা অলরেডি গ্যাস সেক্টরে পরীক্ষা দিয়েছেন বা ভাইবা দিয়েছেন, আপনারা কি করেন নাই ওই প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল স্টেটমেন্ট ডাউনলোড করে দেখেন নাই যে গত বছর কত প্রফিট শেয়ার করছে তারা? অবশ্যই আমরা দেখি, আমি নিজেই দেখতাম যে এরা কোন প্রতিষ্ঠান কত প্রফিট শেয়ার করছে। কারণ কি? কারণ হচ্ছে এই প্রতিষ্ঠান আমি ভাইবা দিতে যাব, এই প্রতিষ্ঠানের সম্পর্কে আমার ধারণা লাগবে, এই প্রতিষ্ঠান আসলে প্রফিট শেয়ার যেহেতু করেই, সে আসলে কত প্রফিট শেয়ার করছে এই জিনিসটা আমরা জানতে চাই। তো এই জিনিসগুলো হচ্ছে যে আমরা হচ্ছে এক্সটার্নাল ইউজার, এই জন্য মানে যারা পরীক্ষার্থী এরাও কিন্তু এক্সটার্নাল ইউজার। আমাদের এই চ্যাপ্টার থেকে এক অন্যতম টপিক, গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যেটা হচ্ছে এই যে অ্যাজাম্পশনস, কনসেপ্ট, প্রিন্সিপালস, কনস্ট্রেন্ট গুলো। এগুলা প্রচুর পরীক্ষা আসে। বিশেষ করে হচ্ছে এমসিকিউ তে কি ধরনের প্রশ্ন হয় আমি একটু বলবো। এমসিকিউ তে প্রশ্ন হয় আপনার এইগুলো হচ্ছে থিওরিটিক্যালি প্রশ্ন হয়, এবং এইগুলো থেকে আপনার ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। এই টপিকস এর মধ্যে এটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিকস এবং ইম্পর্টেন্ট টপিকস। এই টপিকস থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এই টপিকস নিয়ে যদি একটু কথা বলি, আমরা জানি অ্যাজাম্পশন গুলো জানি। এর মধ্যে কি কি আছে? ইকোনমিক এন্টিটি আছে, গোয়িং কনসার্ন আছে, মনিটারি ইউনিট আছে, পিরিয়ডিসিটি আছে, অ্যাকচুয়াল বেসিস। বেসিসটা নরমালি এটা অনেক সময় অনেকে আনে, অনেকে আনে না। মেইনলি ওই চারটা, উপরে চারটায়, মানে ইকোনমিক এন্টিটি, গোয়িং কনসার্ন, মনিটারি ইউনিট, পিরিয়ডিসিটি। আমরা জানি যে ইকোনমিক এন্টিটি মানে হচ্ছে যে কি ব্যবসায়ী, ব্যবসার সত্তা, অর্থাৎ একটা ব্যবসার নিজস্ব একটা সত্তা থাকবে, তাই না? এই ব্যবসার সত্তাটা থাকবে এবং সে নিজে নামে কি করতে পারবে? চলতে পারবে। অর্থাৎ আমরা আমরা যদি বলি যে এন্টিটি, আমরা আমরা মানুষ তো নিজে একটা এন্টিটি, তো এরকম ব্যবসার একটা এন্টিটি থাকবে। ব্যবসারও কি থাকবে? ব্যবসারও একটা এন্টিটি থাকবে। আমি আমি প্রায় সময় এটা পড়াতে গিয়ে একটা উদাহরণ দিই। অনেকদিন, অনেক বছর, 3-4 বছর বা 4-5 বছর আগে তুরাগ নদীকে এন্টিটি ঘোষণা করছে ওই আদালত। তুরাগ নদী এন্টিটি করছে, এন্টিটি ঘোষণা করছে, এবং তুরাগ নদী যে দখল করবে তার নামে তুরাগ নিজে মামলা করতে পারবে। তার নিজে যায় তো মামলা করবে না, তার প্রতিনিধি যায় মামলা করবে, কিন্তু সে নিজে মামলা বাদী হতে পারবে, তুরাগ নদী। এতে করে কি হয়েছে? এতে করে কিন্তু তুরাগ নদী এবং মানে এই তুরাগ নদীর কেউ যদি মানে জবরদখল করে, জোরদখল করে, এতে রাষ্ট্রও কিন্তু মামলায় খাবে। কারণ রাষ্ট্র তার নিরাপত্তা দিতে পারে নাই, তার বেসিক রাইট দিতে পারে নাই। এটা হচ্ছে কি এন্টিটি। যদি এরকম আমাদের ব্যবসায়ের এন্টিটি থাকবে, ব্যবসার নিজস্ব আলাদা একটা এন্টিটি থাকবে, মালিকের মানে মালিক আলাদা একটা সত্তা থাকবে, ব্যবসা নিজস্ব একটা এন্টিটি থাকবে। এটা হচ্ছে ইকোনমিক এন্টিটি। গোয়িং কনসার্ন বলতেছে কি? গোয়িং কনসার্ন বলতেছে যে আমার প্রতিষ্ঠান মানে একটা
অনির্দিষ্ট সময় আমার কন্টিনিউয়াসলি ফিউচার চলতে থাকবে। অর্থাৎ এরকম না যে প্রতিষ্ঠানটা ফিউচার কোনো সময় অফ হবে না, ফিউচার কোনো সময় অফ হবে, কিন্তু আমরা ধরে নিচ্ছি এটা অনির্দিষ্টকাল চলতে থাকবে। যদি কোনো এক সময় প্রয়োজন হয় চলবে, কিন্তু নর্মালি কোনো ফোর্সলি কেউ বন্ধ করে দিতে পারবে না। ফোর্সলি বলতে পারবো না যে আমার আমার এখন পাওয়ার আছে, আমি আমি এখন বিএনপি নেতা, সামনে যদি বিএনপি ক্ষমতায়, তোমার দোকান আর চালানো যাবে না, এই কথা আমি বলতে পারবো না। প্রতিষ্ঠানটা চলতে থাকবে, আমরা ধরে নিব যে প্রতিষ্ঠানটা অনির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। মনিটারি ইউনিটের কথা বলি, যদি মনিটারি ইউনিট হচ্ছে যে এই যে আমাদের যে মানে টাকা পয়সা মাপযোগ্য, অর্থাৎ আমরা যে লেনদেন গুলো করবো এটা যে কোনো একটা কারেন্সিতে একটা পরিমাপ করা যাবে, এরকম জিনিসগুলো আছে। যে কোনো কারেন্সিতে হোক, এটা লোকাল কারেন্সি হোক বা যে কোনো কারেন্সি পরিমাপযোগ্য, অর্থাৎ আর্থিক এককে আর্থিক মানদণ্ডে পরিমাপযোগ্য, যেটা এটা কি বলতেছে মনিটারি ইউনিট। পিরিয়ডিসিটির কথা বলতেছে যে পিরিয়ডিসিটি তো আমরা জানি যে পিরিয়ডিসিটি হচ্ছে আমরা অ্যাকাউন্টিং এর একটা পিরিয়ডের অনুযায়ী করা হয়। অর্থাৎ আমরা অ্যাকাউন্টিং করতে পারি 1 বছরের, করতে পারি 6 মাস, করতে পারি 3 মাস, এটা আমার উপর ডিপেন্ড করে। এটা একটা পিরিয়ড থাকবে। অর্থাৎ আমি আমি যদি 1 বছর করি, আমি 1 বছর পর পর অ্যাকাউন্টিং 1 বছর পর্যন্ত নিয়ে সব ক্যালকুলেশন করবো, এরপর আবার 1 বছরের জন্য করব। সেটা হতে পারে ক্যালেন্ডার ইয়ার, জানুয়ারি থেকে ডিসেম্বর, হতে পারে জুলাই থেকে জুন, এটা আমার উপর ডিপেন্ড করতে পারে। কিন্তু এরকম একটা পিরিয়ড থাকবে। অর্থাৎ আমার 3 মাসের হলে সেটা 3 মাসের হবে, সেটা 1 বছর হতে পারে, সেটা 6 মাসের হতে পারে, এটা আমার উপর ডিপেন্ড করবে। এনে আমার ফ্লেক্সিবিলিটি আছে, কিন্তু আমার একটা পিরিয়ড থাকবে। আমি যে ব্যবসা, আমি অ্যাকাউন্টিং করব, আমি তো নর্মালি মুদি দোকানে ব্যবসার কথা কনসেপ্ট নিয়ে কথা বলছি না, আমি গ্লোবাল একটা বড় প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং নিয়ে কথা বলতেছি। তাহলে কি হবে, আমার একটা নির্দিষ্ট মানদণ্ডে আমার একটা পিরিয়ডিসিটি থাকতে হবে। অ্যাক্রুয়াল বেসিস এর কথা তো আমরা অলরেডি আমরা জানি যে আমরা নগদান বেসিস এবং অ্যাক্রুয়াল বেসিস আছে। মডার্ন অ্যাকাউন্টিংটা আসলে বকেয়া ভিত্তির উপরেই প্রচলিত। অর্থাৎ আমার আয় যখন হবে তখনই দেখাবো, ব্যয় যখন হবে তখনই দেখাবো, আমার টাকা আসুক আর না আসুক। নগদান ভিত্তিক কথা বলতেছে কি, নগদান ভিত্তিতে বলতেছে যে টাকা যখন আসবে তখন আমি লিখবো, টাকা যখন যাবে তখন আমরা এ করবো, কিন্তু ট্রিটমেন্ট দিব। কিন্তু অ্যাক্রুয়াল বেসিস বলতেছে না, যখন আমার আয় হয়ে গেছে, আমি যখন রেভিনিউ আর্ন করছি তখনই আমি টাকা পাই না পাই, আমি এটা ট্রিটমেন্ট করব। এক্সপেন্স যখন হচ্ছে, আমার এক্সপেন্স হয়ে যাচ্ছে, এক্সপেন্স যদি হয় সেটা আমি তখনই লিখবো। এটা আমার টাকা আসুক যাক এটার উপর ডিপেন্ড করবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে প্রিন্সিপালস গুলো অবশ্যই আমার লাগবে। প্রিন্সিপাল গুলো থেকে এমসিকিউ প্রশ্ন প্রচুর হয়, এবং ভাইভাতে তো এই চ্যাপ্টার থেকে আপনার ভাইভাতে জিজ্ঞেস করলে প্রিন্সিপালস থেকে জিজ্ঞেস করতে পারে। আমাকে এই প্রিন্সিপালস থেকে প্রচুর প্রশ্ন করেছিল হচ্ছে ব্যবজায়। ব্যবজায় আমাকে আমাকে প্রায় 15-16 মিনিট ভাইভাতে রাখছিল। ব্যবসাতে আমাকে শুরু করছিল হোয়াট ইজ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নিয়ে কোশ্চেন করা শুরু করছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থেকে পরে প্রিন্সিপালস আসছে। মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড স্টার্ট করার পরে একজন ভদ্র মহিলা, উনি অন্তত 5-7টা কোশ্চেন করছে এইগুলো থেকে, এই অ্যাকাউন্ট চ্যাপ্টার থেকে। তখন কখন কাকে কোথায় কিভাবে প্রশ্ন করে, কোন চ্যাপ্টারতে প্রশ্ন করে, এটা আসলে বলা যায় না। সুতরাং আমাদের এই জিনিসগুলো একদম বেসিক ক্লিয়ার থাকতে হবে। কারণ আপনি এজ এ বিজনেস গ্রাজুয়েট, আপনি বিবিএমবি করেছেন, আপনার আপনার এই অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, অ্যাকাউন্টিং কনস্ট্রেন্ট গুলা, আপনার যদি কনসেপ্ট গুলো যদি একদম অ্যাজাম্পশন গুলো যদি খুব ভালো ধারণা না থাকে, তাহলে কিন্তু আপনাকে নেগেটিভ ভাবে নিবে। আপনি মনে করেন জিনিস একটা পারলেন, দুইটা পারলেন না। যেমন আমার ক্ষেত্রে যদি বলি, আমার তিতাস সিস্টেম ম্যানেজার অ্যাকাউন্টসে ভাইবা দিয়েছি। আমার তিতাস সিস্টেম ম্যানেজার ভাইবা দেওয়ার পরে যদি আমাকে বলতো মার্কিং করো, আমি নিজে ফেল দিতাম আমাকে। কারণ কি, আমি প্রচুর অ্যাকাউন্টিং প্রশ্ন এবং প্রচুর প্রশ্ন, মানে অধিকাংশ প্রশ্ন অন্তত 5 ভাগের 3 ভাগ প্রশ্ন পারি না, 2 ভাগ পারছি। তার মানে কি, মানে আমার প্রিপারেশন সেভাবে ভালো ছিল না। পাশাপাশি হচ্ছে আমি সেভাবে প্রশ্ন করতে পারি নাই, মানে জিজ্ঞেস করছে যেগুলো, এগুলো পজিটিভলি উত্তর দিতে পারি নাই। মানে ভালো করে উত্তর দিছি, সেটা হচ্ছে মানে খুব মানে গ্রহণযোগ্য উত্তর হয়নি। সুতরাং আমার চাকরি হয়নি। তার মানে কি, তার মানে হচ্ছে যে আমার ভাইভাতে ভালো করা আমার চাকরির জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমি যে রিটেনে ভালো করব, বসে থাকবো এরকম না, আমার ভাইবার জন্য ভালো করতে হবে। এবং ভাইবার জন্য এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে প্রচুর পরীক্ষা ভাইবাতে প্রশ্ন হয় এবং এমসিকিউ তে তো প্রশ্ন হয়। তাহলে এই প্রিন্সিপালস গুলোর ক্ষেত্রে যদি আমি বলি, আমার এখানে প্রিন্সিপাল কয়েকটা প্রিন্সিপাল আছে। এর মধ্যে একটা হচ্ছে মেজারমেন্ট প্রিন্সিপালস, একটা হচ্ছে রেভিনিউ রিকগনাইজেশন প্রিন্সিপালস, একটা হচ্ছে ম্যাচিং প্রিন্সিপালস, একটা হচ্ছে ফুল ডিসক্লোজার প্রিন্সিপালস। এই 4টা জিনিস হচ্ছে প্রিন্সিপালস। 4টার মধ্যে কি, একটা হচ্ছে মেজারমেন্ট প্রিন্সিপালস, একটা হচ্ছে রেভিনিউ রিকগনাইজেশন, ম্যাচিং প্রিন্সিপাল, তারপর হচ্ছে একটা ফুল ডিসক্লোজার। এই 4টা খুব ভালো করে আমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট গুলো যদি আমরা ক্লিয়ার না রাখি, তাহলে আমাদের ভাইবা টাইপের যদি জিজ্ঞেস করে আমাদের অসুবিধা হবে। তাহলে মেজারমেন্ট প্রিন্সিপালস কি বলছে, মেজারমেন্ট প্রিন্সিপালস বলতেছে যে এটা কি, এটা হচ্ছে যে আমাদের মেজারমেন্ট প্রিন্সিপালস কি বলতেছে, যে লিপিবদ্ধ সম্পদ এবং দায়ের পরিমাপের ক্ষেত্রে আমরা কি করে, আমরা কি পদ্ধতিতে আমরা দেখাবো, এই জিনিসগুলো হচ্ছে যে অ্যামাউন্টটা কিভাবে লিখবো,
সম্পত্তি এবং দায়ের এই জিনিসটাই হচ্ছে আসছে হচ্ছে মেজারমেন্ট প্রিন্সিপালস। মেজারমেন্ট প্রিন্সিপালস দুইটা, আবার মেজারমেন্ট প্রিন্সিপাল ভাগ করছে দুইটা, একটা হচ্ছে কি হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল বা ঐতিহাসিক ব্যয় নীতি, আর একটা হচ্ছে ফেয়ার ভ্যালু প্রিন্সিপালস। একটা হচ্ছে কি হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালস আর একটা হচ্ছে ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল। হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালস কাকে বলে? হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালস এটা প্রায় সময় পরীক্ষায় আসে এই টাইপের জিনিসগুলো। হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালস কি? এটা হচ্ছে বলতেছে যে আমার কি ঐতিহাসিক ক্রয় মূল্য কি বলতেছে, সম্পত্তি ক্রয় মূল্যে লিপিবদ্ধ করতে হবে। আমি যে সম্পত্তি ক্রয় করছি সেই ক্রয় মূল্যে কি করতে হবে, সম্পদ দেখাতে হবে। ক্রয় পরবর্তী বাজার মূল্য এটা প্রদর্শন করা যাবে না। এটা কি বলতেছে? এটা হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল বলতেছে। এবং এই হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালকে বেস করে কিন্তু আমরা অ্যাসেট গুলা নরমালি যে আমাদের ফিক্সড অ্যাসেট গুলা এগুলো দেখাই কিন্তু হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল অনুযায়ী। আমাদের যে নরমাল যে হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল, অর্থাৎ আমরা যে নরমাল করি, এই আমরা যে নরমাল অ্যাকাউন্টিং করি, নরমাল অ্যাকাউন্টিং এ আমরা এই হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল বেস করে যে ফিক্সড অ্যাসেট গুলা আমরা লিপিবদ্ধ করি। আর ফেয়ার ভ্যালু প্রিন্সিপালের ক্ষেত্রে কি বলতেছে? ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল বলতেছে যে ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল বলতেছে আমার যে বাজার মূল্য, মানে বাজার মূল্যে প্রদর্শন করতে পারে। তো এরকম কিছু জিনিস আছে, সব বিষয় কিন্তু ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল লিপিবদ্ধ করা যাবে না। ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল কি জিনিস লিপিবদ্ধ করা যায়? সিকিউরিটিজ, শেয়ার, বন্ড, এই জিনিসগুলা। অর্থাৎ এই জিনিসগুলো হচ্ছে যে ফেয়ার ভ্যালুতে দেখানো যায়। আপনার ফিক্সড অ্যাসেট যেগুলো আছে, আপনার 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 এই আপনার ফার্নিচার, আপনার আপনার মেশিনারিজ, এইগুলো আপনি ফেয়ার বেসিসে দেখাতে পারবেন না। আপনি এগুলো দেখাতে হবে এতে ওই জাস্ট আপনার সিকিউরিটি টাইপের জিনিসগুলো যেগুলো আছে এইগুলো হচ্ছে ফেয়ার ভ্যালুতে দেখাতে পারবেন। রেভিনিউ রিকগনাইজেশন প্রিন্সিপালস এবং ম্যাচিং প্রিন্সিপাল, এই দুইটা প্রিন্সিপালস আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যই যে আমরা কিন্তু এরপরে আরেকটা অধ্যায় পড়বো, সেটা হচ্ছে যে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি করবো। অ্যাডজাস্টিং এন্ট্রি করা হয় কিসের ভিত্তিতে? অ্যাডজাস্টিং এন্ট্রি করা হয় মূলত এই রেভিনিউ রিকগনাইজেশন এবং ম্যাচিং প্রিন্সিপালস এর ভিত্তিতে। কারণ হচ্ছে আপনার রেভিনিউ রিকগনাইজেশন প্রিন্সিপালস কি বলছে? রেভিনিউ রিকগনাইজেশন প্রিন্সিপাল বলতেছে যে আপনার রেভিনিউ সেই অর্থ বছরে লিপিবদ্ধ করতে হবে যে অর্থ বছরে এটা আর্ন, মানে যে অর্থ বছরে এটা। অর্থাৎ আমি আমার আগের বছর রেভিনিউ এই বছর দেখাতে পারবো না, আমার পরের বছর রেভিনিউ এই বছরে দেখাতে পারবো, আমার এই বছর রেভিনিউ এই বছরে আমার দেখাতে হবে। অর্থাৎ আমি কি করতে পারবো না, আমি অ্যাডভান্সও দেখাতে পারবো না, আমার রেভিনিউ বকেয়াও রাখতে পারবো না। অর্থাৎ আমার এই অর্থ বছর, অর্থাৎ যদি আমি বলি আমার 24-25 অর্থ বছরের রেভিনিউ আমার 24-25 অর্থ বছরে দেখাতে হবে, আমি এটা 25-26 যেতে পারবো না, 23-24 যেতে পারবো না। তার মানে এটাই বলতেছে রেভিনিউ রিকগনাইজেশন প্রিন্সিপাল। বলতে রেভিনিউ রিকগনাইজেশন প্রিন্সিপাল স্টেটেড দ্যাট রেভিনিউ শুড বি রিকগনাইজড হোয়েন ইট ইজ আর্ন, যখন এটা আর্ন হবে সেই অর্থ বছরে আমার দেখাতে হবে। এর আমি কখন টাকা পাইছি এটার উপর বেস করে আমি দেখাবো না। তো এই রেভিনিউ রিকগনাইজেশন এবং ম্যাচিং প্রিন্সিপালস এর ভিত্তি করে আমার কি করতে হয়? আমার অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো দিতে হয়। অ্যাডজাস্টিং এন্ট্রি মূলত দেয় ওই দুইটার কারণে, এই দুইটা প্রিন্সিপালকে ফলো করতে হবে বলেই আমার কি করতে হয়? অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো আমার দিতে হয়। তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি এই প্রশ্নটা ভাইভাতে করতে হতে পারে যে অ্যাডজাস্টিং এন্ট্রি কিসের জন্য দিতে হয়। তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রি আমার দিতে হলে আমার উত্তর হবে এরকম যে আমার অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হয় আমার যে অ্যাকাউন্টিং এর প্রিন্সিপালস গুলো আছে এর মধ্যে রেভিনিউ রিকগনাইজেশন প্রিন্সিপালস একটা আছে, ম্যাচিং প্রিন্সিপালস একটা আছে। এইগুলোর কারণে হচ্ছে আমি কি করতে হয়? অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো দিতে হয়। তো ম্যাচিং প্রিন্সিপালস কি বলতেছে? ম্যাচিং প্রিন্সিপাল বলতেছে যে আমি যে ব্যয় করছি এই ব্যয় একটা কোনো কিছু এগেইনস্টে তো করছি। আমি ব্যয় কি কিসের জন্য করবো? আমার ব্যবসায় কোনো একটা সার্ভিস, কোনো একটা রেভিনিউ আর্ন করার জন্য ব্যয় করছি। তাহলে এই এই রেভিনিউ আর্ন করার জন্য যেটার জন্য ব্যয় করছি এটার সাথে ম্যাচ করতে হবে। এটা বলতেছে ম্যাচিং প্রিন্সিপালস। ম্যাচিং প্রিন্সিপাল বলতেছে কি যে আমি যে ব্যয়টা করলাম এই ব্যয়টা করছি যে কোনো একটা আয় অর্জন করার জন্য, আয় মানে রেভিনিউ জেনারেট করার জন্য। যে রেভিনিউটা জেনারেট করার জন্য করছি এটার সাথে ম্যাচ করতে হবে, এটার সাথে সমন্বয় করতে হবে। এটা কি বলতেছে? রেভিনিউ রিকগনাইজেশন প্রিন্সিপালস, সরি ম্যাচিং প্রিন্সিপালস। এটা কি কি বলতেছে? ম্যাচিং প্রিন্সিপাল, যেটা হচ্ছে কি করতেছি আমরা রেভিনিউর সাথে আমি সমন্বয় করতেছি, রেভিনিউর সাথে করতেছি। তাহলে ম্যাচিং প্রিন্সিপাল স্টেটেড দ্যাট দ্য এক্সপেন্স শুড বি রেকর্ডেড ইন দ্য সেম পিরিয়ড ইন দ্য রেভিনিউ দে হ্যাভ জেনারেটেড। মানে যে রেভিনিউটা জেনারেট করতে হেল্প করছে এই রেভিনিউ যে এতে লিখছি এই ট্রিটমেন্টে আমার ম্যাচ করে আমার এক্সপেন্সটাও লিখতে হবে। তাহলে আমি যদি বলি যে আমি ধরেন যে এই 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 কারণে আমরা কি করি, এই কারণে আমরা এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স গুলো দেখাতে হবে, ডেপ্রিসিয়েশন দেখাতে হবে। অর্থাৎ আমার 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 একটা মেশিন দিয়ে রেভিনিউ জেনারেট করছি, কিন্তু এই রেভিনিউ জেনারেট করতে আমার একটা এক্সপেন্স হচ্ছে না, আমার মেশিন ক্ষয় হচ্ছে। কিন্তু আমি যদি এটা না দেখাই তাহলে আমার এই যে অ্যাকাউন্টিং প্রিন্সিপালের সাথে সাংঘর্ষিক হচ্ছে, আমার অ্যাকাউন্টিং প্রিন্সিপালের সাথে ভুল হচ্ছে, আমি এটা অ্যাকাউন্টিং প্রিন্সিপালের সাথে আমার মিলতেছে না। এই জন্য আমরা কি করব? রেভিনিউ রিকগনাইজেশনের কারণে আমার কি করতে হবে? ম্যাচিং প্রিন্সিপালস এর কারণে আমার কি করতে হবে? আমার ওই অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো দিতে হয়। অর্থাৎ অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়ার অন্যতম কারণ হচ্ছে এই দুইটা, রেভিনিউ রিকগনাইজেশন প্রিন্সিপালস, আরেকটা কি, আরেকটা হচ্ছে ম্যাচিং প্রিন্সিপালস।
এরপর একটা কি হচ্ছে ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল। এটা তো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমি আমি তো একাধিক, এখন আমি 3 নাম্বার প্রতিষ্ঠানে চাকরি করি, মানে আমি হিউজ পরিমাণে এক্সপিরিয়েন্স নিয়ে আসছি ব্যাংক থেকে। আমি ব্যাংকে যে অবস্থা দেখছি, ব্যাংকে চাকরি করার পরে আমার বাংলাদেশের অ্যাকাউন্টিং সিস্টেমের প্রতি বিশ্বাস হারায় গেছে। অর্থাৎ বাংলাদেশে আপনার অ্যাকাউন্টিং বলা এভাবে ঠিক না পাবলিকলি, মানে টাকা দিয়ে আপনার অ্যাকাউন্টিং করা হয়। মানে অ্যাকাউন্টিং যে আসলে সঠিকভাবে করা হচ্ছে এইগুলোর কিছু নাই, খালি অডিটর সাইন নেয় টাকা দিয়ে। এটা বলা এভাবে ঠিক না, আমারটা পাবলিকে গেলে অনেকে আমার এগেইনস্টে কথা বলতে পারে, কিন্তু বাস্তবতাই মানে ব্যাংকে আমি দেখছি, ব্যাংকে হচ্ছে আপনার সারা বছরে আপনার প্রফিট হয় না, সারা 11 মাসে প্রফিট হয় না হচ্ছে গিয়ে ধরেন 100 কোটি, এক মাসে ডিসেম্বরে মেকানিজম করে তারা 200 কোটি 300 কোটি প্রফিট দিয়ে এবারে লাস্টে প্রফিট দেখায়। এগুলো কিন্তু অডিট অ্যাকাউন্টিং এর এরা অডিটে ধরে না, কিন্তু ধরার কথা না, ধরার অবশ্যই কথা। বিভিন্ন ব্যাড ব্যাড লোন, বিভিন্ন খারাপ লোন কি কি করে তারা ভালো দেখায়া, রিকভারি দেখায়া প্রফিট করে ডিসেম্বর এতে জুন ক্লোজিং এ। কারণ কি, তারা এই যে শেয়ার মার্কেটে তাদের প্রফিট দেখাতে হবে, নাহলে এজিএম এ তাদের যদি 10% ডিভিডেন্ড না দেওয়া যায় তাহলে শেয়ার ফল করবে, তাদের ক্যাটাগরি ড্রপ করবে, এই আরো অনেক কাহিনীর কারণে তারা কি করে, তারা ফিক্সিয়াস প্রফিট দেখায়, ফিক্সিয়াস প্রফিট দেখায়। তো এই কারণে আসছে যে জিনিসগুলো, এই জিনিসগুলো ধরে না, এই জিনিসগুলো হচ্ছে যে ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল পড়ছি, যেটা হতে গিয়ে অর্থাৎ এই যে যদি বলি যে আপনার আপনার আমরা কি করি, আমরা আমরা যে কোনো ডিসিশন নিতে চাই, আমরা কি করি, আমরা করি না, আমরা নর্মালি যা ডিসিশন নিই সবকিছু খুঁটিনাটি দেখে শুনেই আমরা ডিসিশন নিতে হয়। আমি যদি মনে করেন একটা বিয়ের ক্ষেত্রে একটা মেয়ে দেখতে চাই, আমরা অনেক কিছু দেখি না তার আহ, আচ্ছা, আমার নেটে মনে হয় একটু ডিস্টার্ব হয়েছিল, চলে গেছিল। এখন কথা টথা শোনা যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি ভাইয়া এখন আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে কি আমরা একটা ছেলে দেখি বা মেয়ে দেখি, আমরা কি করি, আমরা সবকিছু খুঁটিনাটি দেখতে চাই না, তাই না? দেখে তারপর ডিসিশন নিই যে এই জায়গায় বিয়ে হবে কি বিয়ে দেওয়া যাবে কি না। তো এই এরকম হচ্ছে কি অ্যাকাউন্টিং এর, আমি ইনভেস্টমেন্ট করবো এক জায়গায়, ইনভেস্টমেন্ট করতে গিয়ে আমার যদি মনে করেন কোনো ধরনের, ধরেন আমার কোনো ধরনের একটা এয়ার লোন আছে, অর্থাৎ লোনটা সম্ভাব্য, অর্থাৎ আমার এটা যে কোনো সময় লাইবিলিটি ক্রিয়েট হতে পারে, তাহলে এটা ফুটনোটা আমার থাকতে হবে, না হলে সে বুঝবে কিভাবে যে আমার 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 এই প্রতিষ্ঠানে কতটুকু আমার যে কোনো মুহূর্তে যদি আমার মনে করেন 500 কোটি বা 1000 কোটি টাকা একটা লাইবিলিটি ক্রিয়েট হয়ে যায়, এটা যদি ইনভেস্টর না জানে তাহলে সে ইনভেস্টমেন্ট করে ধরা খাবে। এই জন্যই ফুল ডিসক্লোজার প্রিন্সিপালটা খুব মানে মারাত্মক লেভেলের প্রয়োজন, যেটা বাংলাদেশে ফুললি প্র্যাকটিস হয় বলে আমি অন্তত মনে করি না। কিছু সীমাবদ্ধতা আছে অ্যাকাউন্টিং এর, কিছু সীমাবদ্ধতার মধ্যে একটা হচ্ছে কস্ট কস্ট বেনিফিট। কস্ট বেনিফিটটা বলতেছে যে আপনার এইখানে অ্যাকাউন্টিং যে প্রিন্সিপাল স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, আইএফআরএস মেনটেন করতে হয়, ছোট ছোট প্রতিষ্ঠানে যদি এরকম প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট দিয়ে করে, তাহলে সে যত টাকা লাভ করে তার চেয়ে বেশি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট থেকে নিয়ে যাবে। তাহলে এই একটা সীমাবদ্ধতা আছে, অর্থাৎ হচ্ছে যে এটা মানে আপনি খরচ করে অ্যাকাউন্টিং করলেন কিন্তু যে বেনিফিটটা পাবেন তার চেয়ে খরচ বেশি হলো, এটাই মূলত হচ্ছে কস্ট বেনিফিট। কস্ট বেনিফিট হচ্ছে যে ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট দিয়ে আপনি এভাবে অ্যাকাউন্টিংটা করতে পারবেন না। এই যে করতে গেলে আপনার যে রেভিনিউ জেনারেট হবে এর চেয়ে খরচ বেশি হয়ে যাবে। আপনি আপনারা জেনে থাকবেন যে ইবিলির একটা অ্যাকাউন্টিং করতে অডিট করতে গিয়ে, ইবিলির অডিট করতে গিয়ে ইবিলির কোটি কোটি টাকার আহ, আহ, গাড়ি বিক্রি করে এই টাকা দিয়ে অডিট করতেছে। তার মানে কি, এখন ইবিলি অফ হয়ে রয়েছে, ইবিলি কোনো প্রফিট জেনারেট করতেছে না বা কিছু না, রেভিনিউ জেনারেট করতেছে না। ইবিলি যে কোটি টাকা মানে গাড়ি বিক্রি করে অডিট করতেছে, তার মানে এটা একটা কস্ট বেনিফিটের একটা বিষয় আছে, যে যে টাকা আসলে আমার এই মানে রেভিনিউ জেনারেট হবে তার চেয়ে বেশি খরচ হয়ে যায়, এরকম একটা সীমাবদ্ধতা আছে। ম্যাটেরিয়ালিটির বিষয় হচ্ছে যে আমি যে ডিসিশন গুলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট পাবো এটা আসলে বস্তুনিষ্ঠ কতটুকু, অর্থাৎ আমি কোনটাকে বেশি গুরুত্ব দিব, আমি কত টাকার অ্যামাউন্টটাকে গুরুত্ব বেশি দিব, কোনটাকে গুরুত্ব কম দেবো, এই জিনিসটা আসলে এক এক জায়গায় একটা ভেরি করে। আমার জন্য 10,000 টাকা যেরকম গুরুত্বপূর্ণ, এই আপনার এই ইউনিলিভার বা প্রাণ আরএফএল এর জন্য 10 কোটি টাকা ওরকম গুরুত্বপূর্ণ না। তাহলে এই প্রতিষ্ঠান এগুলো ভেরি করে, আমি এরকম সঠিকভাবে বস্তুনিষ্ঠ কোনটা আমি আমি গুরুত্বপূর্ণ আমার জন্য মনে হবে, এটা সঠিকভাবে কনস্ট্যান্ট কোনো সময় বলা যায় না, এটাও একটা সীমাবদ্ধতা অ্যাকাউন্টিং এ।
সবচেয়ে বড় সীমাবদ্ধ হচ্ছে কনজারভেটিজম, এবং কনজারভেটিজমকে ভাইভাতে প্রায় সময় জিজ্ঞেস করে আপনার কনজারভেটিজম প্রিন্সিপালস কাকে বলে। কনজারভেটিভ প্রিন্সিপাল বলতেছে কি, কনজারভেটিজম প্রিন্সিপাল বলতেছে আপনি সম্ভাব্য ক্ষতি বা সম্ভাব্য লস গুলাকে দেখাইতে হবে, কিন্তু সম্ভাব্য লাভ বা সম্ভাব্য ইনকাম গুলো আপনি দেখাতে পারবেন না। তাহলে এক মুখে দুই কথা হয়ে গেল না? আপনি বলতেছেন সম্ভাব্য লাভ দেখাইতে পারবো না, সম্ভাব্য আমার লস দেখাতে হবে, তাহলে এক মুখে দুই কথা হলো। এটাকে বলে কনজারভেটিভ প্রিন্সিপাল। কনজারভেটিভ প্রিন্সিপাল হচ্ছে আমার সম্ভাব্য যদি কোনো ক্ষতি হয় সেটা আমি দেখাতে হবে, সম্ভাব্য কোনো লস হচ্ছে সেটা আমার দেখাতে হবে, কিন্তু সম্ভাব্য আমার লাভ যেগুলা এগুলো আমি দেখাতে পারবো না। তাহলে এক মুখে দুই কথা হয়ে গেল, তাই না? এক মুখে দুই কথা হয়ে গেল, এটাকে বলা হচ্ছে যে কি, এগুলো বলা হচ্ছে যে কনজারভেটিজম প্রিন্সিপাল। তারপরে এই বকেয়া ভিত্তি এবং বকেয়া ভিত্তি এবং নগদ ভিত্তি নিয়ে কথা বলছি। এটা মূলত দেয়ার মূলত এই জিনিসটা হচ্ছে এমসিকিউ পরীক্ষায় আসে। বকেয়া ভিত্তিটা হচ্ছে আইএফআরএস এবং গ্যাপ ফলো করে। বকেয়া ভিত্তি হচ্ছে আইএফআরএস এবং গ্যাপ কি করে, বকেয়া ভিত্তিটাকে কি করে এন্ডোর্স করে, অর্থাৎ তারা এটাকে আহ, মেনে চলে আইএফআরএস এবং গ্যাপ। এবং আমরা কোন প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত? আইএফআরএস, মানে বা সারা বিশ্বে কি স্ট্যান্ডার্ড গুলো এখন বর্তমানে আইএফআরএস দ্বারা পরিচালিত। গ্যাপ কেবল যুক্তরাষ্ট্রে। তা পরীক্ষা এরকম হয় যে গ্যাপ কোন দেশে মানে মানে প্র্যাকটিস হয়, তো গ্যাপ প্র্যাকটিস হয় অনলি যুক্তরাষ্ট্রে। এবং গ্যাপ কি করে, গ্যাপ হচ্ছে আচ্ছা এখানে ভুল হয়েছে, এটা গ্যাপ নগদান ভিত্তিতে হচ্ছে যে আইএফআরএস এবং গ্যাপ। আমি আমি মনে হয় এখানে একটু ভুল করছি। এখানে হচ্ছে যে বকেয়া ভিত্তি কি গ্যাপ, গ্যাপ কি বকেয়া ভিত্তি ফলো করে? না, না ঠিক আছে, গ্যাপও ফলো করে না, আইএফআরএস তো করে না, গ্যাপও নগদান ভিত্তিটা করে না, মানে এন্ডোর্স করে না। অর্থাৎ এন্ডোর্স আইএফআরএস এবং গ্যাপ এন্ডোর্স করে কেবল বকেয়া ভিত্তিতে। এবং আইএফআরএস হচ্ছে যে আমরা আইএফআরএস নিয়ে পরের ক্লাসটা করব, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নিয়ে। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নিয়ে যখন ক্লাস করব তখন আইএফআরএস এবং গ্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব আগামী ক্লাসে। আর হচ্ছে যে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ওয়াই অ্যাকাউন্টিং ইজ এ কল্ড ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। অ্যাকাউন্টিং কে ব্যবসার ভাষা বলা হয় কেন? প্রচুর, বেশ কয়েকটা, অন্তত 3 থেকে 4টা পরীক্ষা আমি পাইছি এই প্রশ্নটা থিওরিটিক্যালি আসছে, 5 মার্কের বা 10 মার্কের প্রশ্ন আসে এটা। হ্যাঁ, এই প্রশ্ন আমি নিজেই পেয়েছি, এই প্রশ্নটা আসছে। সুতরাং এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নেবেন। কেন অ্যাকাউন্টিং কে ব্যবসার ভাষা বলা হয়? অ্যাকাউন্টিং এর ব্যবসার ভাষা, ব্যবসা নরমালি কি ল্যাঙ্গুয়েজ, কি ল্যাঙ্গুয়েজ হচ্ছে কমিউনিকেশন করার, আদান প্রদান, কমিউনিকেশন করার একটা টুল। ভাষা হচ্ছে কমিউনিকেশন করা। আপনার সাথে আমি কথা বলতেছি যে বাংলা ভাষায়, এটা একটা কি, আমি আপনার সাথে কমিউনিকেশন হচ্ছে। তো অ্যাকাউন্টিংটা হচ্ছে কি কমিউনিকেশন করার মাধ্যম। আপনি একটা ব্যবসার অবস্থা কি, ব্যবসা ভালো আছে না খারাপ আছে, ব্যবসার কি কন্ডিশন আছে, এই জিনিসটা জানতে পারেন হচ্ছে অ্যাকাউন্টিং এর মাধ্যমে, ফিনান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যমে। আপনি আপনি এই ব্যবসার সম্পর্কে সবকিছু জানবেন এটার মাধ্যমে। তার মানে কি, এটার মাধ্যমে জানা যায়। তাহলে এটা কি ব্যবসা, এটা কমিউনিকেশনের মাধ্যম। এই জন্য অ্যাকাউন্টিংটা বলা হচ্ছে যে অ্যাকাউন্টিং এই জন্যই বলা হচ্ছে ব্যবসায় ভাষা। তার মানে কি, আমি আমার সম্পর্কে আপনি কিভাবে জানতে পারছেন? আমি আসলে আমি আমাকে যদি জিজ্ঞেস করেন যে ভাই কেমন আছেন, আমি বলবো যে আমি ভালো আছি, বা আমি আমার অসুস্থ বা আমি জ্বর, এই জিনিসটা বলবো কি, আমি মুখের ভাষায় বলবো, তখন আমি বুঝতে পারবেন আসলে আমি কেমন আছি। তো এইটাই এই ব্যবসার ক্ষেত্রে, ব্যবসা আসলে কেমন আছে, ব্যবসা আসলে ভালো না খারাপ, ব্যবসা প্রফিট করছে কি করছে না, ব্যবসা আপনার যে রেভিনিউ জেনারেট প্রত্যাশিত করার কথা ছিল সেটা করতে পারছে কিনা, এই জিনিসগুলো জানতে পারবে হচ্ছে অ্যাকাউন্টিং এর মাধ্যমে। এই জন্যই বলা হয় ব্যবসাকে অ্যাকাউন্টিং ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। তাহলে এটা একদম মুখস্থ করতে হবে। এখানকার থিওরিটিক্যালি যদি আসে, অ্যাকাউন্টিং প্রিন্সিপালস গুলো থিওরিটিক্যালি আসতে পারে, গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং থিওরিটিক্যালি আসতে পারে, এটা আসতে পারে। সবচেয়ে বেশি যদি থিওরিটিক্যালি আসে সেটা এটা, অর্থাৎ হোয়াই অ্যাকাউন্টিং ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, এটা আমার অবশ্যই মুখস্থ করা লাগবে না, আপনারা নিজেরা বানায় লিখতে পারবেন। তবে একটা জিনিস আপনি মনে রাখবেন, আপনি নিজে পড়ে গিয়ে বানায় লেখা আর একদম না পড়ে গিয়ে বানায় লেখার মধ্যে তফাৎ আছে, স্ট্যান্ডার্ড মেনটেন হবে না। আপনি শুধু বসে বসে বানায় বানায় লিখার সময় নেই। আপনি যখন দেখবেন যে 20 20 মনে করেন 30 মিনিট বা 40 মিনিটে আপনার 40 মার্ক আনসার করতে হবে এবং হিউজ লিখা, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার থিওরিটিক্যালি সেভাবে আপনি তখন বানায় লিখতে পারবেন। এই জন্য আপনি নিজেরা পড়ে যাবেন, নিজেরা পড়ে না থাকলে সেভাবে পারবেন না। তো এই জিনিসগুলো একটু দেখবেন। এখানে যে যে কয়েকটা টপিক আছে, যেমন কমিউনিকেশন টুল, ইউনিভার্সাল আন্ডারস্ট্যান্ডিং, ডিসিশন মেকিং, রেকর্ড বিজনেস অ্যাক্টিভিটিস, প্রোভাইড এ কমন ফিনান্সিয়াল ফ্রেমওয়ার্ক, এই জিনিসগুলোর কারণেই অ্যাকাউন্টিং কে কি করে ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস বলা হয়। এই জিনিসগুলো আপনারা দেখবেন, এই জিনিসগুলো অন্তত পড়ে যাবেন। এই চ্যাপ্টার থেকে যদি থিওরিটিক্যালি প্রশ্ন হয় সেটি এটা আসতে পারে। আমি আবারও বলছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা থিওরিটিক্যাল প্রশ্ন। এই চ্যাপ্টার থেকে যদি থিওরিটিক্যাল প্রশ্ন হয় তাহলে এটা এই প্রশ্নটা হতে পারে। এটা এটা হওয়ার মতোই থিওরিটিক্যাল প্রশ্ন হওয়ার মতো একটা প্রশ্ন। এখানে স্যাম্পল কোশ্চেন বাংলা ইংরেজি বেশ কয়েকটা আমি দিছি,
এই প্রশ্নগুলো আপনারা একটু দেখবেন। এই প্রশ্নগুলো এমসিকিউ প্রশ্ন কি ধরনের হতে পারে, এই প্রশ্নগুলো থেকে একটু ধারণা পাবেন। এগুলো স্যাম্পল কোশ্চেন। এই কোশ্চেন গুলো অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে অত বেশি একটা আলোচনা, কোশ্চেন থেকে দু একটা প্রশ্ন হয়। আপনারা অ্যাডভান্স লেভেলের এত আমরা আগামী ক্লাসে একটু অল্প একটু আলোচনা করবো ইকুয়েশন নিয়ে। ইকুয়েশন নিয়ে খুব বেশি একটা আলোচনা করবো না। ইকুয়েশন নিয়ে আমরা মোটামুটি এই লেভেলে যারা এগুলা আমরা ইকুয়েশন মোটামুটি সবাই ধারণা আছে। এই ইকুয়েশন নিয়ে সচরাচর হচ্ছে এডমিশন লেভেলে পড়ানো হয় বা এডমিশন লেভেলের স্টুডেন্টদের ইকুয়েশন থেকে প্রশ্ন হয় আর কি। তো এই হচ্ছে বিষয়। আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। তার আগে হচ্ছে যে আপনাদের সাথে কথা বলার জন্য সুযোগ দিচ্ছি। আপনারা কোনো বিষয়ে যদি কোয়েশ্চেন থাকে করতে পারেন, অথবা কোনো ধরনের কথা বলার যদি থাকে, কোনো কিছু শেয়ারিং থাকে সেটা করতে পারেন। আর ক্লাস আজকে প্রপারলি রেকর্ড হচ্ছে। ক্লাস আমি আধা ঘন্টা পরে গ্রুপে দিয়ে দেবো। আপনারা কারো কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো ধরনের কথা বলার থাকলে বলতে পারেন। নেক্সট ক্লাসের জন্য আপনি যে ইকুয়েশনের যে ম্যাথগুলা করাবেন, আপনি যে হ্যাঁ বইগুলা সাজেস্ট করছেন, ওই বইগুলার হ্যাঁ। মানে কোন বইয়ের কোন চ্যাপ্টারটা জাস্ট এক নজর দেখে আসলে ভালো হয়, এটা যদি আচ্ছা আচ্ছা, কাইন্ডলি তাহলে আমি জানান। আচ্ছা আমি এই সপ্তাহটা পুরোটাই মোটামুটি ফ্রি আছি। আমি প্রতিদিনই ক্লাস নিবো এই সপ্তাহে। হ্যাঁ। আর হচ্ছে যে আমি হ্যাঁ ক্লাসের আগে একদিন আগে দেওয়ার চেষ্টা করব, তাহলে আপনারা এটা দেখতে পারবেন। আমার যে ক্লাস এটা আমি হচ্ছে কি ক্লাসগুলো তো একটু আপডেট করি, মানে আগের ক্লাস চেষ্টা করি যাতে আগের আগের ব্যাচের ক্লাস মেটেরিয়ালটা থেকে এটা যেন একটু ইমপ্রুভ হয়। তো প্রত্যেকটা ব্যাচেরই আমি আগের, কারণ আমি চাইলে কিন্তু 1 থেকে 30টা ক্লাস লেকচার সিটি আপনাকে দিয়ে দিতে পারবো, কারণ আমি এর আগে বললাম না আরো 8টা ব্যাচ পড়াইছি। কিন্তু দেই না এই জন্য যে আমি আর একটু ইমপ্রুভ করার চেষ্টা করি, একটু ইমপ্রুভ করে আরো কিভাবে মডিফাই করা যায়, আরো একটু ইমপ্রুভ করে। প্রত্যেকটা মানুষের তো দিনে দিনে ইমপ্রুভ হয়। তো আমি আজকে যে আমি আরো 5 দিন আগের আমের থেকে ইমপ্রুভ। সুতরাং আমি চেষ্টা করি প্রতিটা ক্লাস লেকচারে আবার নতুন করে মডিফাই করার, এই জন্যই আপনাদের লেট করে দিচ্ছি। তো আমি এটা ঠিক আছে যে আপনাদেরকে যদি আগে দিই, সেক্ষেত্রে আপনারা একটা প্রিপারেশন বা প্রস্তুতি নিয়ে ক্লাস করতে পারবেন। তো আমি চেষ্টা করবো আগে ক্লাসগুলো আগে দেওয়ার। হ্যাঁ, অন্তত একদিন আগে দেওয়ার চেষ্টা করবো। আর হচ্ছে যে বইগুলা আপনারা যে যে বইগুলো লিস্ট দিছিলাম, বইগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন এখনই একদম। মানে আজকে কিন্তু এরকম না, যারা ঢাকায় আসা যাওয়া হয় মাঝে মাঝে পরীক্ষায় আসেন, আপনারা বইগুলো সংগ্রহ করে নিবেন। যে যার বই যেটা আছে তো আছে, যেগুলো নাই এগুলো নিবেন। এই বইগুলো লাগবে, এই বইগুলো ছাড়া আসলে ভালো করে প্রস্তুতি হবে না। আর কেউ কিছু বলবেন? আমাদের ক্লাসের কি ভাইয়া রুটিন দিবেন, যে কোন হ্যাঁ, দিন ক্লাসের রুটিনটা আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আজকে দিব। আমি ক্লাসটা মানে রুটিন ডেট অনুযায়ী দিব। চেষ্টা করবো রুটিন অনুযায়ী ক্লাস নেওয়ার। হয়তো বা এদিক সেদিক হবে, যদি এদিক সেদিক হয় সেটা জানিয়ে দিব। আজকে আজকে রাতের রুটিনের ভিতরে রুটিন দিয়ে দেবো। রুটিনের সাথে কি টপিক গুলো উল্লেখ থাকবে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন টপিক্সে কোন ক্লাসে হবে এই টপিক উল্লেখ থাকবে। জি ভাইয়া, জি। মানে কত তারিখ কোন ক্লাস হবে এটা উল্লেখ থাকবে। আর একটা বিষয় হচ্ছে আমরা শুক্রবারে রাখবো, রুটিনে শুক্রবারে ক্লাস রাখবো। যে যে শুক্রবারে পরীক্ষা আছে এই শুক্রবারে হয়তো বা নিবো না, যদি আপনাদের সমস্যা থাকে। কারণ সবাই তো ঢাকা অনেক সময় পরীক্ষা দিতে আসতে গেলে পরে শুক্রবার বিকেলে কিন্তু জার্নি করেন আপনারা। তো জার্নি করার সময় তো অনেক সময় পরীক্ষা দিয়ে জার্নি করবেন, রাস্তায় থাকবেন, সেক্ষেত্রে পরীক্ষায় ক্লাস নিলে অনেকে অ্যাটেন্ড করতে পারবে না। সেক্ষেত্রে হয়তো বা পরীক্ষা মানে শুক্রবারে ক্লাস দিব নর্মালি। কিন্তু যদি শুক্রবারে আপনাদের পরীক্ষা থাকে তাহলে অন্য দিন নিবো আর কি। কারণ হচ্ছে যে আমি শুক্র শনিবার ফ্রি থাকি, সুতরাং শুক্র শনিবারে ক্লাস আমি রাখবো। জি কারণ ভাইয়া, শুক্র শুক্র শনিবার শনিবারে ক্লাস রাখলে করতে আমার ভালো সমস্যা হবে। নেই। আর শুক্র শনিবার রাখবো। নর্মালি যদি পরীক্ষা থাকে সেক্ষেত্রে হয়তো পোস্টপোন করবো, অন্য অন্য বারে ট্রান্সফার করবো। নর্মালি চেষ্টা করবো 3টা বা 4টা ক্লাস নেওয়ার আর কি সপ্তাহে। হ্যাঁ, শীটটা তো গ্রুপে দিয়ে দিছি অলরেডি। প্রতিটা ক্লাসের শীটেই আপনার গ্রুপে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার অ্যাক্টিভ থাকবেন, সবকিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন। আজকের যে পড়াইছি যে শীটটা এটা অলরেডি গ্রুপে দেয়া আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। আপনারা অনেক ধৈর্য, কোনো ধরনের ডিস্টার্ব টিস্টার্ব করেন হয় নাই। মানে অনেক সময় ক্লাস এতে অনেক আনন্দের সাউন্ড আসে, বিভিন্ন সময় ক্লাস করছি তো। যেমন আমার ক্ষেত্রে আমার বাচ্চা প্রায় সময় কথা বলে, অন্যদেরকে আর কি বলবো। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার আপনার বেশ জেন্টলম্যান।
খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে ক্লাস শুনছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীকালকে 9টায় ক্লাস হবে, আগামীকালকে 9টায় ক্লাসে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্ত। আমি আধা ঘন্টার ভিতরে ক্লাস হয়তো বা রেকর্ড ক্লাসটা পেয়ে যাব, গ্রুপে দিয়ে দিব। গ্রুপে দিব বলতে এই যে গুগল ড্রাইভটা আছে ওইটাতে আপলোড দিব। আপনারা গুগল ড্রাইভ ফোল্ডারটা অ্যাক্সেস দিয়ে দিচ্ছি সবাই, যারা যারা রিকোয়েস্ট পাঠাইছেন। ওটা এখন আর নতুন করে অ্যাক্সেস লাগবে না, ওই জায়গায় ঢুকলে আপনারা নতুন ক্লাস পাবেন। ধন্যবাদ সবাইকে। জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।